আমার নাম রূপা। এ গল্পটা আমার জীবনের একদম সত্যি ঘটনা। বিশ্বাস করুন, একটা সাধারণ বউ হয়েও আমাকে এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যা বাইরের কেউ কোনোদিন জানলে আমার আর সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। আপনারা হয়তো ভাবছেন, একটা সাধারণ বৌদির জীবনে এমন ঘটনা কি করে ঘটতে পারে? কিন্তু সত্যি বলতে, জীবন সবসময় আমাদের হিসেবের বাইরে গিয়ে অনেক কঠিন খেলা খেলে। গল্পটা শুরু করার আগে শুধু একটা অনুরোধ, আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে চলার রসদ। আপনারাই আমাদের পরিবার। আমার বিয়েটা সৌমেনের সাথে হয়েছে প্রায় ৫ বছর হয়ে গেল। সৌমেন আমার স্বামী, খুবই ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে, কিন্তু তার জগৎটা পুরোটা কাজ আর অফিস নিয়ে। সে একটা বড় কোম্পানিতে ম্যানেজার, সারাদিন সেখানেই ডুবে থাকে। যখন সে বাড়ি ফেরে তখন হয় খুব ক্লান্ত, নয়তো মোবাইলে পরের দিনের মিটিং নিয়ে ব্যস্ত। আমাদের সংসারটা বাইরে থেকে দেখতে হয়তো খুব সুখী, কিন্তু মনের দিক থেকে একটা বড় শূন্যতা আমার মধ্যে ধীরে ধীরে বাসা বাঁধছিল। আমাদের সংসারে আরও একজন মানুষ ছিল, সৌমেনের ছোট ভাই অয়ন। অয়ন কলেজে পড়ে, বয়স ২৩-২৪ হবে। সৌমেনের চেয়ে বছর ৬ ছোট। অয়ন খুব শান্ত, চুপচাপ আর কিছুটা লাজুক স্বভাবের ছেলে। ওর বন্ধুরা সব যে যার মতো ব্যস্ত, আর সৌমেনও ওকে বেশি সময় দিতে পারত না। ফলে অয়ন প্রায় সবসময় নিজের ঘরে একা থাকত, হয়তো বই পড়ত বা ল্যাপটপে কিছু দেখত। ওর এই একাকিত্ব আমার চোখ এড়াত না। আমি ওকে ঠিক ছোট ভাইয়ের মতোই দেখতাম। ওর খাবারটা নিজে হাতে গুছিয়ে দেওয়া, ওর পছন্দের পায়েস বা মাছের ঝোল রান্না করা, এগুলো আমার ভালো লাগত। মনে হতো এই সংসারে একজন মানুষ অন্তত আমার হাতের যত্ন পাচ্ছে, আমার ভালোবাসার ভাগ পাচ্ছে। প্রথম দিকে অয়ন আমাকে বৌদি বলে ডাকলেও কেমন যেন একটা দূরত্ব রাখত। আমি ওকে জোর করতাম, আরে বাবা, এত কিসের সংকোচ, তুমি আমার ছোট ভাইয়ের মতো, যা ইচ্ছে হয় খুলে বলো। একদিন রাতে সৌমেন অফিসের কাজে শহরের বাইরে গিয়েছিল। আমার কেন যেন খুব একা লাগছিল। সেদিন অয়ন তার ঘরে বসে কি একটা বই পড়ছিল। রাত তখন প্রায় ১১টা। আমি ওর ঘরে গিয়ে বললাম, কি করছিস এত রাত জেগে? চল একটু গল্প করি, আমার একদম একা লাগছে। অয়ন একটু ইতস্তত করল, তারপর বইটা বন্ধ করে হাসি মুখে বলল, এসো বৌদি, বসো, আমিও আসলে একা একা আর কতক্ষণ ভালো লাগে। সেদিন আমরা অনেক গল্প করলাম, ওর কলেজের বন্ধুদের কথা, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ওর ভাবনাগুলো শুনলাম। ও আমাকে বলল যে ও নাকি সব কথা কাউকে বলতে পারে না, ওর মনে অনেক কষ্ট জমে থাকে। ওর কথাগুলো শুনে আমার খুব মায়া হলো। ছোটবেলায় ওর মা মারা যাওয়ায় অয়নের মনটা যে ভীষণ নরম আর স্পর্শকাতর, তা আমি বুঝতে পারলাম। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়েছিলাম, ঠিক যেমন একজন বড় বোন তার ছোট ভাইকে সান্ত্বনা দেয়। অয়ন চোখ তুলে আমার দিকে এমনভাবে তাকালো, সেই দৃষ্টিতে কেমন যেন একটা গভীর কৃতজ্ঞতা মিশেছিল। সেই রাতে যখন আমি আমার ঘরে ফিরলাম, তখন আমার মনটা একটু হালকা লাগছিল। মনে হচ্ছিল আমার একাকিত্বটা কাটানোর জন্য হলেও আমি অয়নের জন্য একটা আশ্রয় তৈরি করতে পেরেছি। সেই দিনের পর থেকে অয়নের সাথে আমার দূরত্বটা কেমন যেন কমে গেল। ও এখন কারণে অকারণে আমার কাছে আসে, রান্নাঘরে এসে জিজ্ঞেস করে, বৌদি কিছু লাগবে? বা আমি কাপড় ভাঁজ করলে পাশে এসে বসে থাকে। এই সবই ছিল সাধারণ, কিন্তু ওর চোখের দৃষ্টিতে কেমন যেন পরিবর্তন আসছিল। আগে ও আমার দিকে সরাসরি তাকাতে সংকোচ বোধ করত, এখন ও তাকায়। সেই দৃষ্টিতে শুধু ছোট ভাইয়ের সরলতা নয়, কেমন যেন একটা অন্যরকম কৌতূহল মেশানো থাকত। একদিন দুপুরে আমি বারান্দায় বসে ভেজা চুল শুকাচ্ছিলাম। আমার শাড়িটা একটু সরে গিয়েছিল, হয়তো কাঁধের কিছুটা অংশ উন্মুক্ত ছিল। অয়ন সেই সময় বাইরে থেকে ঘরে ঢুকছিল। আমাকে দেখে ও হঠাৎ থমকে দাঁড়ালো। ওর চোখ দুটো স্থির হয়ে গিয়েছিল আমার দিকে। প্রায় মিনিট খানেক ও একইভাবে দাঁড়িয়ে থাকল। আমি একটু অস্বস্তি বোধ করে শাড়িটা ঠিক করলাম আর বললাম, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। অয়ন আমতা আমতা করে বলল, না মানে, আমি জল খাবো। কিন্তু ওর চোখ তখনও ছলছল করছিল। জল না খেয়েই ও নিজের ঘরে চলে গেল।
এই ঘটনাটা আমার মনে একটা দাগ কেটেছিল। আমি বুঝতে পারছিলাম না ওর এই আচরণের মানে কি। আমি কি কোথাও ভুল করছি, নাকি ওর ভেতরে কোনো পরিবর্তন আসছে? এর পরের দিনগুলোতে ওর আচরণ আরও অদ্ভুত হতে শুরু করল। ও যখন আমার পাশে এসে বসত, তখন প্রায়শই ওর হাত আমার হাত স্পর্শ করত, হয়তো অনিচ্ছাকৃতভাবে, কিন্তু সেই স্পর্শটা একটু বেশি সময় ধরে থাকত। একবার টিভিতে কিছু একটা দেখা হচ্ছিল। আমরা দুজন সোফায় বসেছিলাম। একটা মজার দৃশ্য দেখে আমরা হেসে উঠলাম, আর সেই মুহূর্তে ওর হাতটা আমার হাতের ওপর চেপে ধরল। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিলাম। আমার বুকটা ধুকপুক করছিল। আমি ভয়ে ভয়ে ওর মুখের দিকে তাকালাম। অয়নের মুখটা লাল হয়ে গিয়েছিল। ও তাড়াতাড়ি বলল, সরি বৌদি, খেয়াল করিনি। কিন্তু আমি জানি ও খেয়াল করেছিল। আমার ভেতরের নারী সত্তাটা বুঝতে পারছিল যে এই সম্পর্কটা আর শুধু বৌদি দেউরের সরল গণ্ডিতে নেই। অয়ন আমার প্রতি এক নিষিদ্ধ আকর্ষণ অনুভব করছে, আর অদ্ভুতভাবে ওর এই নিষিদ্ধ আকর্ষণটা আমার ভেতরের শূন্যতাকে যেন একটু একটু করে পূরণ করতে শুরু করেছিল। সৌমেনের মনোযোগের অভাব, ভালোবাসার অভাব, সব যেন অয়নের এই নিষিদ্ধ চাহনির মধ্যে দিয়ে আমি খুঁজে পাচ্ছিলাম। আমাদের এই চাপা উত্তেজনা চলতে থাকল প্রায় মাসখানেক ধরে। আমাদের চোখাচোখি এখন একটা নীরব ভাষা হয়ে দাঁড়িয়েছিল, যার মানে শুধু আমরা দুজনেই জানতাম। সৌমেন তার কাজ নিয়ে ব্যস্ত, সে এই পরিবর্তনের কিছুই টের পেল না। একদিন রাতে আমার খুব জ্বর এলো, শরীরটা অসম্ভব দুর্বল লাগছিল। আমি অয়নকে ডাকলাম, ও ছুটে এলো আমার ঘরে। আমার কপালে হাত দিয়ে দেখল, তারপর অস্থির হয়ে বলল, দাঁড়াও বৌদি, আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাচ্ছি। আমি ওর হাত চেপে ধরলাম, না যেও না, তুমি আমার পাশে একটু বসো, আমার খুব একা লাগছে। অয়ন আমার পাশে খাটের এক কোণায় বসল। আমার শরীর তখন জ্বরে পড়ছে, আর আমার মনের ভেতরেও তখন এক অন্যরকম আগুন জ্বলছে। শারীরিক দুর্বলতা আর মানসিক আবেগ সব মিলে আমার ভেতরের প্রতিরোধ ক্ষমতা যেন কমে যাচ্ছিল। অয়ন নরম গলায় আমার পাশে বসে আমার শরীরটা ধীরে ধীরে মাসাজ করে দিতে শুরু করল। প্রথমে কপালে, তারপর কাঁধে, তারপর পিঠের দিকে। ওর হাতের স্পর্শে আমার শরীরটা শিথিল হয়ে আসছিল, কিন্তু এই স্পর্শে কোনো চিকিৎসা ছিল না, ছিল এক উষ্ণ ব্যক্তিগত অনুভূতি। যখন ওর হাত আমার পিঠের নিচে শাড়ির সামান্য অংশে স্পর্শ করল, তখন আমার সমস্ত শরীরে এক অচেনা উত্তেজনা সৃষ্টি হল। আমি চোখ বন্ধ করে ওর স্পর্শ অনুভব করছিলাম। আমার ঠোঁট দুটো কেঁপে উঠল। আমি ধীরে ধীরে বললাম, অয়ন, তুমি যাও, কিন্তু আমার কথা হয়তো ও শুনতে পেল না, বা শুনলেও গ্রাহ্য করল না। ও আরও ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমি আমার কানের কাছে অনুভব করছিলাম। ফিস ফিস করে ও বলল, বৌদি, আমি জানি তুমিও আমাকে চাও। তুমি আমাকে কখনোই শুধু ছোট ভাই হিসেবে দেখোনি। তোমার চোখে যে অন্যরকম মায়া, সেটা আমি বুঝি। এই পৃথিবীতে কেউ আমাকে এভাবে বোঝেনি। ওর এই কথাগুলো ছিল যেন এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল। ও আমার দুর্বল মুহূর্তের সুযোগ নিচ্ছিল, আমার ভেতরের শূন্যতাকে ব্যবহার করছিল। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হল ওর কথাগুলো সত্যি। আমি ওর সাহচর্য, ওর মনোযোগ, ওর উষ্ণতা চাইছিলাম। অয়ন এক মুহূর্ত অপেক্ষা না করে আমার দিকে আরও কাছে এলো। ওর চোখের গভীরতা যেন আমায় টেনে নিচ্ছিল এক অজানা স্রোতে। আমার হাত অজান্তেই ওর কাঁধ স্পর্শ করল। সেই স্পর্শে যেন বিদ্যুতের ঝলক। আমি বুঝতে পারছিলাম আমাদের শ্বাস প্রশ্বাস এখন এক হয়ে যাচ্ছে, আর মাঝের দূরত্বটা মুছে যাচ্ছে ধীরে ধীরে। তারপর যা হলো তা ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে গভীর, নিষিদ্ধ মুহূর্ত। অয়ন তার উষ্ণ ঠোঁট দুটোকে আমার কপালে রাখল। সেই চুমনে কোনো ভাইয়ের শ্রদ্ধা ছিল না, ছিল এক যুবকের তীব্র কামনা। সেই উষ্ণতা দ্রুত নেমে এলো আমার গালে, আমার ঠোঁটের কাছে। আমার ভেতরে সমস্ত প্রতিরোধ যেন ভেঙে গেল। আমিও নিজের অজান্তেই ওর দিকে ঝুঁকে গেলাম। সেই মুহূর্তে বাইরের পৃথিবী, সামাজিক মর্যাদা, স্বামী, সব কিছু অর্থহীন হয়ে গেল। শুধু দুটো শরীরের কাছাকাছি আসার এক তীব্র আকাঙ্ক্ষা, যা এতদিন আমরা দুজনেই লুকিয়ে রেখেছিলাম।
ওর হাতটা আলতো করে আমার কোমরের কাছে চলে এলো। সেই স্পর্শে আমার শরীরের ভেতরের উত্তেজনা যেন বহুগুণে বেড়ে গেল। ও আমাকে আরও শক্ত করে ওর শরীরের সাথে চেপে ধরল। ওর উষ্ণতা আমার সমস্ত শরীরের ভেতরের উত্তেজনাকে উস্কে দিচ্ছিল। সেই রাতে আমরা দুজন এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে গেলাম, যে সম্পর্কের কোনো নাম নেই, কোনো সামাজিক স্বীকৃতি নেই। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা একটা গোপন অভিসারে পরিণত হল। দিনের বেলা আমরা খুব সাধারণ দেওর বৌদি, কিন্তু রাতের নীরবতা নামলেই আমাদের মধ্যে সেই নিষিদ্ধ টানটা আবার মাথাচাড়া দিয়ে উঠত। সৌমেন যখন দেরি করে ফিরত বা অফিস থেকে দূরে থাকত, সেই সময়গুলো ছিল আমাদের। অয়ন তখন আরও বেশি সাহসী হয়ে উঠত। মাঝে মাঝে রাত 11টা বাজলেই ও আমার ঘরের দরজায় টোকা দিত। আমি ভয়ে ভয়ে দরজা খুলতাম, আর সেই মুহূর্তেই ও ভেতরে এসে দরজাটা বন্ধ করে দিত। এই সামান্য টোকা, এই দরজা বন্ধ করা, এর মধ্যেই এক তীব্র উত্তেজনা ছিল। কারণ আমরা জানতাম আমরা এমন কিছু করছি যা আমাদের করা উচিত নয়, কিন্তু এই অপরাধবোধের মধ্যেই লুকিয়েছিল এক চরম আনন্দ। আমাদের শারীরিক ঘনিষ্ঠতাও ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু তা ছিল শালীনতার গণ্ডির ভেতরেই। অয়ন কখনোই জোর করত না, সবটাই ছিল তীব্র আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। ও আমার আঁচলটা আলতো করে সরিয়ে দিয়ে ফিসফিস করে বলতো, বৌদি, তোমাকে আজ খুব অন্যরকম লাগছে। তখন